এটি ডিমের মধ্যে থাকা একটি ডাইনোসরের ভ্রূণ, যার কম্পিউটার সিমুলেশন হচ্ছে ঠিক এইরকম। এটি 2021 সালে চীনে পাওয়া গিয়েছিল, যার নাম দেওয়া হয় বেবি ইয়াংলিং। এটি আনুমানিক 66 থেকে 72 মিলিয়ন বছর পুরনো, অর্থাৎ এর বয়স প্রায় 660 থেকে 720 লক্ষ বছর। প্যাটাগোটাইটান মারিয়াম এটি একটি বিশালাকৃতি ডাইনোসরের ফসিল, যার বয়স প্রায় 10 কোটি বছর। এটি প্রায় 10 কোটি বছর আগে জীবিত ছিল। অর্কিওপটেরিক্স, অনেকের মতে এটি বিশ্বের প্রথম পাখির প্রজাতি। এটি প্রায় 150 মিলিয়ন বা 15 কোটি বছর পুরনো। বিজ্ঞানীরা মূলত যে কোনো ফসিল বা মিশরের মমি হতে পারে, সেটি বিভিন্ন আসবাবপত্র, যে কোনো কিছুর বয়স তারা ইজিলি বলে দিতে পারে। এমনকি তারা পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল সেটি প্রায় বলে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানীরা এই বিষয়টি কীভাবে পারে? কীভাবেই বা তারা পৃথিবীর বয়স নির্ণয় করেছিল? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে কিভাবে পুরনো যে কোনো বস্তুর বয়স নির্ণয় করা হয় এই পদ্ধতিটি। আপনারা সবাই দেখছেন স্টোরি টেলিং। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মূলত যে কোনো বস্তুর বয়স নির্ণয় করা হয় রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে। কোনো একটা বস্তু বিভিন্ন রশ্মি বিচ্ছুরণের ফলে অন্য একটা ধাতুতে বা মৌলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেডিও অ্যাক্টিভ ডিকে। যে কোনো বস্তুর বয়স নির্ণয়ের ক্ষেত্রে C14 ডেটিং বা কার্বন ডেটিং এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, যা প্রায় 78%। মূলত সূর্যের আলো থেকে নির্গত রেডিয়েশন কারণে নাইট্রোজেনের কিছু অংশ কার্বন 14-এ পরিণত হয়। সাধারণত আমরা জানি কার্বন 12-এ 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে, কিন্তু নাইট্রোজেন যে সূর্যের আলোর রেডিয়েশন কারণে কার্বন 14-তে পরিণত হয়, তাতে প্রায় 6টি প্রোটন এবং 8টি নিউট্রন থাকে, যাকে বলা হয় কার্বন 14 বা C14 ডেটিং। কার্বন 14 অনেক বেশি আনস্টেবল বা অস্থিতিশীল। মূলত এই বিষয়টি ব্যবহার করা হয় যে কোনো বস্তুর বয়স নির্ণয়ের ক্ষেত্রে। আমাদের বায়ুমণ্ডলে কার্বন 14 এবং কার্বন 12 দুটির একটি নির্দিষ্ট অনুপাত থাকে, যার ফলে উদ্ভিদ দুটিকে কার্বন ডাই অক্সাইড হিসেবে গ্রহণ করে থাকে এবং পরবর্তী সময়ে এই কার্বন 12 এবং কার্বন 14টি অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে ঢুকে যায় এবং সময় সাপেক্ষে এটির অনুপাত প্রায় কনস্ট্যান্ট থাকে। এখন মনে করুন আমাদের বায়ুমণ্ডলে কার্বন 12 এবং কার্বন 14 এর অনুপাত 99:1, অর্থাৎ এটি সকল জীবিত প্রাণীর মধ্যেই কিন্তু অনুপাতটি কনস্ট্যান্ট থাকবে। এখন কোনো একটা প্রাণী যখন মারা যায়, সে কিন্তু নতুন করে কার্বন 12 বা কার্বন 14 গ্রহণ করে না। কিন্তু আগেই বলেছি কার্বন 14 অনেক বেশি আনস্টেবল, যার ফলে তখন কার্বন 14-এর দিকে চলতে থাকে এবং কার্বন 14 থেকে নাইট্রোজেনে পরিণত হতে থাকে। এবং একটা প্রাণী যখন মারা যায় তখন কার্বন 14 এবং কার্বন 12-এর অনুপাত ধীরে ধীরে নষ্ট হতে থাকে। কার্বন 12 এবং কার্বন 14-এর অনুপাতের কতটুকু পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করে যে কোনো প্রাণীর বয়স নির্ণয় করা হয়ে থাকে। আর এই বিষয়টি মূলত সম্পন্ন করা হয় বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের নির্দিষ্ট মাত্রায় ডিকে হওয়ার কারণে। আর এই বিষয়টিকে মূলত বলা হয় যে কোনো তেজস্ক্রিয় মৌলের হাফ লাইফ বা অর্ধায়ু। যাই হোক, এখন মনে করুন আজকে একটা প্রাণী মারা গিয়েছে এবং মৃত্যুবরণের সময় এর দেহের মধ্যে মোট কার্বন 12 ছিল 9900টি এবং 99:1 অনুপাতে কার্বন 14 থাকবে জাস্ট 100টি। যেহেতু মৃত্যুর পরেও যে কোনো প্রাণীর দেহে কার্বন 14-এর রিয়াকশন বা দিকে চলতে থাকে, আর কার্বন 14-এর অর্ধায়ু হচ্ছে 5730 বছর। এখানে যেহেতু কার্বন 14-এর অর্ধায়ু 5730 বছর, তাই এই নির্দিষ্ট সময় পরে উক্ত মৃত প্রাণীটির দেহে 100টি কার্বন 14-এর পরিবর্তে জাস্ট 50টি কার্বন 14 দেখা যাবে। কিন্তু কার্বন 12 যেহেতু কনস্টেবল, তাই এর কোনো পরিবর্তন হবে না। তাহলে মৃত প্রাণীটির দেহে কার্বন 14 এবং 12-এর অনুপাত পরিবর্তন হয়ে 198:1 এই অনুপাতটি হবে, যেখান থেকে বলা পসিবল এই প্রাণীটি প্রায় 5730 বছর পূর্বে মারা গিয়েছিল। একইভাবে ভবিষ্যতে মানুষ যদি এই মানবদেহে জাস্ট 25টি কার্বন 14 পায়, তাহলে বুঝতে হবে এখানে দুইটি অর্ধায়ু সম্পন্ন হয়েছে। একটি হচ্ছে 100 থেকে 50, দ্বিতীয়টি হচ্ছে 50 থেকে 25। তখন এর বয়স হবে মোট 11,460 বছর, অর্থাৎ দুটি অর্ধায়ুর যোগফল। মূলত এই পদ্ধতিতে আমরা যে কোনো প্রাণী বা যে কোনো ফসিলে কার্বন 14 এবং 12-এর অনুপাত কত তা নির্ণয়ের মাধ্যমে আমরা যে কোনো প্রাণী বা বস্তু ইউজুয়ালি ফসিলের বয়স নির্ণয় করতে পারি। যেমন ওয়ারি বটেশ্বর নরসিংদীতে যে মৃৎপাত্রগুলো দেখা যায়, সেখানে কার্বন 14-এর অনুপাত হিসাব করে দেখা যায় সেগুলো প্রায় 2500 বছর পুরনো। অর্থাৎ আজ থেকে 2500 বছর পূর্বে ওয়ারি বটেশ্বর একটি ব্যস্ত নগরী ছিল এবং সেখানে মানুষের পদচারণা ছিল।
কার্বন-14 এর মাধ্যমে যে কোনো বস্তুর বয়স নির্ণয়ের বিষয়টি উইলিয়াম ক্যারি সর্বপ্রথম সামনে নিয়ে আসেন 1947 সালে এবং 1960 সালে তিনি এই মহান বিষয়ের জন্য নোবেল পুরস্কার পান। কার্বন-14 এর মাধ্যমে মূলত প্রায় 50,000 বছর পুরনো যে কোনো বস্তুর বয়স নির্ণয় করা পসিবল। কিন্তু এখানে বলে রাখা ভালো, ভবিষ্যতের মানুষ মূলত এই কার্বন-14 এর মাধ্যমে যে কোনো বস্তুর বয়স নির্ণয় করতে পারবে না, কেননা আমরা যে পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি এবং নিউক্লিয়ার বিভিন্ন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করছি, এর ফলে কার্বন-14 এবং কার্বন-12 এর অনুপাত নষ্ট হচ্ছে এবং 2050 সালের মধ্যে সুস ইফেক্ট নামক একটা ইফেক্ট দেখা যাবে, যার ফলে সাম্প্রতিক কোনো একটা বস্তুকে প্রায় 1000 বছর পুরনো বলে মনে হবে। যাই হোক, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে 50,000 বছর পুরনো যে কোনো বস্তুর বয়স কীভাবে নির্ণয় করা হয়ে থাকে। 50,000 বছর পুরনো বস্তুর বয়স নির্ণয়ের ক্ষেত্রেও রেডিও অ্যাক্টিভ ডিকে এই বিষয়টি মূলত ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে এমন সব মৌল ব্যবহার করা হয় যাদের অর্ধায়ু কার্বন 14 থেকে বেশি। সবচেয়ে পারফেক্ট হবে এই ক্ষেত্রে পটাশিয়াম আর্গন ডেটিং। পৃথিবীতে প্রাপ্ত মোট পটাশিয়ামের শুধুমাত্র 0.0117% পটাশিয়ামে এই 14 আইসোটোপ থাকে, যার অর্ধায়ু 1.25 বিলিয়ন বছর বা 125 কোটি বছর। এর ফলে কোটি বছর পুরনো যে কোনো বস্তুর বয়স নির্ণয় করা পসিবল। পটাশিয়াম 14 থেকে 11% আর্গন 14 এবং 89% ক্যালসিয়াম 14 তৈরি করা হয়। এর মধ্যে আর্গন 14 নিষ্ক্রিয়। এইবার মনে করুন যে কোনো আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে সেটি একটি আস্তরণ তৈরি করেছে। আস্তরণের মধ্যে থাকা যে পটাশিয়াম সেটি আর্গন 14 এবং ক্যালসিয়াম 14 এর একটি আস্তরণ তৈরি করবে, কিন্তু আর্গন 40 এটি নিষ্ক্রিয় হয়ে বুদবুদ আকারে উপরে উঠে যাবে। কিন্তু পরবর্তী সময়ে এই লাভা যখন ঠান্ডা হয়ে যাবে, পাথরে পরিণত হবে, তখন এই আর্গন 14 আর উড়ে যেতে পারবে না, অর্থাৎ সেই পাথরের মধ্যেই কিন্তু আর্গন 14 বিদ্যমান থাকবে। অর্থাৎ এই আর্গন 14 মূলত পাথরের মধ্যে আটকে থাকবে। এখন এই পাথরের উপর যদি আবার লাভা আসে, তবে সে লাভার মধ্যেও কিন্তু আর্গন 14 থাকবে এবং পটাশিয়াম 14 থাকবে। অর্থাৎ আমরা যত শিলাস্তরের গভীরে যাব, ঠিক ততই কিন্তু আমাদের আর্গন 14 বেশি বেশি পাওয়া যাবে, কেননা প্রত্যেকটি শিলাস্তরে ধীরে ধীরে এই আর্গন 14 আটকে থাকবে এবং প্রত্যেকটি শিলাস্তরে আর্গন 14 এবং পটাশিয়াম 14 এর অনুপাত ভিন্ন ভিন্ন হবে। কোনো একটি শিলায় আর্গন 14 এবং পটাশিয়াম 14 এর অনুপাত কীরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে ওই শিলার বয়স নির্ণয় করা যায়। এখন কোন শিলার মধ্যে ফসিল বিদ্যমান, সেই শিলার বয়স নির্ণয় করলে উক্ত ফসিলের বয়সও নির্ণয় করা যায়। এই পটাশিয়াম আর্গন ডেটিং ছাড়াও বিজ্ঞানীরা চেষ্টা করছেন অন্য কোনো একটা পদ্ধতিতে কোনো একটা বস্তুর সঠিক বয়স নির্ণয় করা। যেমন অন্যদিকে ইউরেনিয়াম ব্যবহার করা হয় কোনো একটা পাথরের বয়স নির্ণয়ে। এছাড়াও পৃথিবীর বয়স নির্ণয়ে কিন্তু ইউরেনিয়াম সহায়ক। এখন বলা যাক বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর বয়স নির্ণয় করেছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে বিজ্ঞানীরা নানান গবেষণার মাধ্যমে এই পৃথিবীর বয়স নির্ণয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু এর মধ্যে বিজ্ঞানী জেমস ওসার তিনি মূলত বিভিন্ন বই ঘাটাঘাটির মাধ্যমে বলেছিলেন যে খ্রিস্টপূর্ব 4 সনে 22 অক্টোবর ঠিক 6টার সময় স্যাটারডে এই পৃথিবী আবিষ্কার করা হয়েছিল। তার মধ্যে পৃথিবীর বয়স প্রায় 6,500 বছর। পরবর্তীতে 1778 সনের দিকে জর্জ লুইক লেকার্স কিছুটা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দেন। তিনি পৃথিবীর সমতলে একটি গোলক নেন এবং তা ঠান্ডা হওয়ার সময় গবেষণা করতে থাকেন দীর্ঘ 6 বছর এবং তিনি পরবর্তী সময়ে বলেন যে পৃথিবীর বয়স 78,000 বছর। ঠিক তাদের মতো অনেক বিজ্ঞানীরা এই পৃথিবীর বয়স নির্ণয় করেছিলেন, কিন্তু পৃথিবীর আসল বয়স হচ্ছে 4.5 বিলিয়ন বছর। বিজ্ঞানীরা এই পৃথিবীর বয়স নির্ণয় করার ক্ষেত্রে অনেক কিছু গবেষণা করেন, যেমন সবচেয়ে প্রাচীন পাথর, অনেক চাঁদের বড় বড় পাথর, অ্যাস্ট্রোনয়েডস, এইগুলোর বয়স তারা নির্ধারণ করেন এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউরেনিয়াম 238, যার অর্ধায়ু প্রায় 4.5 বিলিয়ন বছর। ইউরেনিয়াম 238 অনেকগুলো ধাপ পার করার পরে অনেকগুলো ডিকে সম্পন্ন করে এবং সে পরবর্তীতে লেডে পরিণত হয়। এক্ষেত্রে অনেকগুলো মিনারেলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিনারেলসের মধ্যে একটি হচ্ছে জিরকন। জিরকন মূলত লেডের সঙ্গে যুক্ত হয় না, কিন্তু ইউরেনিয়ামের সাথে যুক্ত হয়। লেডের সাথে যদি এই জিরকন যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেই জিরকনটা অবশ্যই আসছে ইউরেনিয়াম থেকে। এখন এই ইউরেনিয়াম আর লেড এর অনুপাত হিসাব করার মাধ্যমে আমরা জিরকন বয়স ইজিলি বলে ফেলতে পারবো। আর এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরনো জিরকনের বয়স হচ্ছে 4.4 বিলিয়ন বছর, যা পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়াতে, যা থেকে পৃথিবীর বয়সের একটা ধারণা পাওয়া যায়। বিভিন্ন উল্কাপিণ্ড নিয়ে বিজ্ঞানীদের অনেক বেশি আগ্রহ থাকে। এই উল্কাপিণ্ড বিভিন্ন গবেষণার মাধ্যমেও কিন্তু পৃথিবীর বয়স গণনা করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে পৃথিবীর বয়সের সাথে উল্কাপিণ্ডের কি সম্পর্ক? সাধারণত ধারণা করা হয় এই পুরো সৌরজগৎ যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল এবং আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার সময় এই উল্কাপিণ্ডগুলোও সৃষ্টি হয়। আর এই উল্কাপিণ্ডগুলো যেহেতু মহাকাশে ভাসমান অবস্থায় থাকে, সেগুলো কোনো সাথে সংঘর্ষে বা বিক্রিয়াতে লিপ্ত হয় না,
তাই এইগুলো থেকে যদি আমরা এর বয়স সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা এই থেকে পৃথিবীর বয়সও নির্ণয় করতে পারবো। এরপরে বিজ্ঞানীরা চাঁদে অবস্থিত পাথরের কথা চিন্তা করেন, কেননা চাঁদ যখন সৃষ্টি হয়েছিল ঠিক তখনই কিন্তু আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল। চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল থাকে না, সেক্ষেত্রে বলা যায় চাঁদের পাথর থেকে পাওয়া তথ্য কিন্তু একদম অ্যাকুরেট হবে। এইভাবে মূলত বিজ্ঞানীরা অনেক তথ্য সংরক্ষণ করেন এবং বিভিন্ন উল্কাপিণ্ড, চাঁদে অবস্থিত পাথর সহ অনেক নানান গবেষণার মাধ্যমে এই তথ্য পাওয়া যায় যে বর্তমানে পৃথিবীর বয়স প্রায় 4.456 বিলিয়ন বছর। তবে এই তত্ত্বে কিছুটা পরিবর্তন হতে পারে। এইবার আসুন আপনাদের কোনো কিছু গবেষণা ছাড়াই একটা নতুন ট্রিক্স শিখাই, যার মাধ্যমে আপনারা খুব সহজে পৃথিবীর বয়সসহ যে কোনো গাছের বয়স ইজিলি বের করতে পারবেন। কোনো একটা গাছকে কাটার পরে এর যতগুলো লেয়ার দেখতে পারবেন, এই গাছের বয়স হবে ঠিক ততটাই। কেননা প্রত্যেকটা বছর একটা গাছে একটা করে নতুন লেয়ার যুক্ত হয়, তাই লেয়ারের সংখ্যা যত বাড়বে বুঝতে হবে গাছটা ঠিক ততটাই বয়স্ক। আর এই পদ্ধতিকে বলা হয় ডেনড্রোক্রোনোলজি। শুধু তাই নয়, এই পদ্ধতি ব্যবহার করে আমাদের অতীতের জলবায়ুর পরিবর্তন কেমন ছিল বা কীরকম কীটপতঙ্গ গাছের মধ্যে ছিল তাও কিন্তু বোঝা যায়। আর এই সকল তথ্য উপাত্তই আমাদের পৃথিবীর অতীত সম্পর্কে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।